স্যার শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছো? জি স্যার, জি ও আচ্ছা, যাই হোক, মিউট হয়ে গেছিল। তো ঠিক আছে, জি তাহলে স্যার। আবার একটু বলি, যেটা আমরা বলছিলাম যে অ্যাডজর্পশন আইসোথাম। তো আমরা জানি যে অ্যাডজর্পশনটা কি, যে কে বায়োমলিকুল গুলো কিভাবে আসছে, তো এটা কি প্রক্রিয়া অনুসারে আসবে বা কিভাবে আসবে। সো বলা হচ্ছে an absorption isotherm gives the concentration of a substance, একটা কনসেন্ট্রেশনের সাবস্টেন্সের একটা কনসেন্ট্রেশন দিবে অ্যাবজর্ব অন এ সলিড সারফেস। একটা সলিড সারফেসের উপরে কিভাবে একটা কি হচ্ছে কনসেন্ট্রেশন ডাইটা বসবে ইন রিলেশন ইটস কনসেন্ট্রেশন এন্ড সারাউন্ডিং ফ্লুইড। একটা কি হচ্ছে তাহলে সারাউন্ডিং ফ্লুইড এবং সেটার কনসেন্ট্রেশনের উপর বেস করে আমরা একটা সলিড সারফেসের কিভাবে ডিপোজিট হচ্ছে সেটা প্রকাশ করছে। হয় না সিস্টেম ইট ইকুইলিব্রিয়াম এট কনস্ট্যান্ট টেম্পারেচার। কি হচ্ছে তাহলে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কোন একটা ফাইবার সারফেসের উপর ডাইমলিকুল গুলো কিভাবে ডিপোজিট হচ্ছে বা এসে পড়ছে সেটার যে প্রক্রিয়া টাইমের এগেনিস্টে যেটাকে প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন আইসোথার্ম। সো অ্যাডজর্পশন আইসোথার্ম বলা হচ্ছে, এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি যে দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য ডাইং অ্যাডজর্পশন আইসোথার্ম দ্যাট হ্যাজ বিন ডাই কনসেন্ট্রেশন। তো ডাই কনসেন্ট্রেশন এনি হতে পারে মোল পার কিলোগ্রাম। তোমরা যেটা ইউজ করবা ডাইবাতে, আমরা সাধারণত লিটারে কেজি বা গ্রাম ডাই দেই প্লটেড এগেইনস্ট টু দ্য সলিউশন অফ দ্য কনসেন্ট্রেশন। তো দেখো যে সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশনটা কিভাবে, অ্যাবজর্পশনটা এই পাশে কনসেন্ট্রেশন এবং এই পাশে অ্যাবজর্পশনটা কিভাবে, এই পাশে টাইম যে এক্স বাই এম যেটা, আর এই পাশে টাইম যে কিভাবে কমছে সেটাকে যেভাবে প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি আইসোথার্ম। So adjustment isotherms are useful for information, they provide dye on the dyeing mechanism they are. তাহলে আইসোথার্মটা কি? কিছুই না। আইসোথার্মটা একটা গ্রাফ। কিসের গ্রাফ? সময়ের এগেনিস্টে কি পরিমাণ ডাইমলিকুল ফাইবার সারফেসে ডিপোজিট হচ্ছে কিভাবে, সেই ধর্মটা, সেটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন আইসোথার্ম। সো এখানে তিনটা অ্যাডজর্পশন আইসোথার্ম পপুলার, এরপরেও আরো কিছু অ্যাডজর্পশন আইসোথার্ম আছে। তো সর্বপ্রথম যেটা নার্নস আইসোথার্ম, ল্যাংমুইর আইসোথার্ম এবং ফ্রেন্ডলিস আইসোথার্ম। তো ম্যাক্সিমাম ডাই এগুলোই ফলো করে। ওকে, নেক্সট আমরা যদি দেখি নার্নস আইসোথার্ম। নার্নস আইসোথার্ম কি বলছে? হাইপোথেসিস আইসোথার্ম বোঝার চেষ্টা করব। কি বলছে যে নার্নস আইসোথার্ম ইন্ডিকেট দ্যাট দেয়ার ইজ এ পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ। কি? পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ডাই ইন দ্য ফাইবার অ্যান্ড দ্য সলিউশন। যিনি নার্নস নামক যে বিজ্ঞানী তিনি বলছেন যে এই যে ট্রান্সফারটা হবে ভালো কথা, সেটা কিভাবে হবে বলা হচ্ছে there is a perfect linear relationship between the dye amount in the dye in the fiber and in the solution। অর্থাৎ যতটুকু ডাই ফাইবারে থাকবে ততটুকু, দেখো কি রকম বিষয়টা, এখানে কি ছিল দুটো, এখানে যে বাত অর্থাৎ ফাইবার সলিউশনে আগে ডাই ছিল, সেখান থেকে ডাইগুলো ফাইবারে যাচ্ছে, তাহলে যে পরিমাণ ডাই সলিউশন থেকে ফাইবারে যাচ্ছে তাহলে সেই পরিমাণ ডাই এখানে লস হচ্ছে, তাই না? Perfect between the solution. The linear relationship ends at the point where the fiber solution saturated with the dye। যখন এইখানে এসে শেষ হচ্ছে, কারণ কোথায় শেষ হচ্ছে? যখন সেটা স্যাচুরেশনে যাচ্ছে। So non-saturation is valid for example when dispersed dyes are used for dyeing polyester or acetate fiber. So CF সমান সমান KCS where K is the constant, CF concentration of the dye in the fiber, concentration of the dye in the solution। বলা হচ্ছে ততক্ষণ পর্যন্তই সমান থাকছে, অর্থাৎ ডাই ফাইবারে এবং ফাইবার ডাই যাইতেছে আস্তেছে যাইতেছে আস্তেছে, অর্থাৎ কি প্রপোর্শনালি কমছে। আমরা যদি বলি যে ডাই সলিউশনের যে পরিমাণ ছিল সেটা যতখানি এখানে কমছে ততখানি এখানে ঢুকতেছে, তাই না? যে ইজ প্রপোর্শনাল টু এটা, তাহলে যতটুকু ছিল সিএফ ফাইবার ইজ ইকুয়াল টু, বা এটা কে যদি উঠিয়ে দেই তাহলে প্রপোর্শনাল, তাহলে প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন, তাই হচ্ছে। তাহলে নার্নস আইসোথার্ম সিম্পলি বলছে যে যে পরিমাণ ডাই সলিউশনে ছিল সেটা যখন ফাইবারে যে পরিমাণ ডাই লস হচ্ছে, দেখো সলিউশন থেকে ফাইবারে যাচ্ছে, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট, এবং গ্রাফও কিন্তু তাই বলে। ওকে, এবং সেটা একটা কনস্ট্যান্ট, এরকম স্ট্রেট গ্রাফ পাবো সময়ের এগেনিস্টে। আস্তে আস্তে কি হচ্ছে, ডাইসের পরিমাণ প্রথমে কম ছিল, সলিউশনে বেশি ছিল, তারপর সলিউশনে কম, ফাইবারে বেশি, সলিউশনে, এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সলিউশন এবং ফাইবারে সমান হয়ে গেছে, তখন আর কোনো ডাই নিচ্ছে না বা কোনো যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলতেছি। তো এই ধরনের রিলেশনশিপটাকে আমরা বলতেছি, বা এই ধরনের হাইপোথিসিসটাকে আমরা বলতেছি নার্নস আইসোথার্ম, বা এই ধরনের আইসোথার্মটাকে আমরা নার্নস আইসোথার্ম বলছি। হোপফুলি ক্লিয়ার।
কোন কোন ডাইসের ক্ষেত্রে, যেমন পলিস্টার এবং অ্যাসিটেট ফাইবারের ক্ষেত্রে বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে আবারও যদি বুঝাই, আবারও যদি বলি, ফাইবারের যে পরিমাণ ডাই যাচ্ছে, মানে সলিউশনে আগে একটা ডাই ছিল সেটা ফাইবারে যাচ্ছে, তো যে পরিমাণ ডাই সলিউশন থেকে ফাইবারে যাচ্ছে সেটা পরস্পরের প্রপোর্শনাল, কারণ যে পরিমাণ ডাই এখান থেকে লস হচ্ছে সেটাই তো ফাইবারে যাচ্ছে, তাই না? সো প্রথমে যখন টেম্পারেচার, প্রথমে যখন ডাই সলিউশনে বেশি ফাইবারে কম, আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছে 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 হচ্ছে, তাহলে সময় বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ডাইস কমতেছে সলিউশনে, ফাইবারে বাড়তেছে, তাই না? তো একটা সময় দেখা গেল যে ডাইস এবং ফাইবারের পরিমাণ ইকুইলিব্রিয়াম, তো বলা হচ্ছে এরপর আর কোনো ডাইস সে নিচ্ছে না। তো এই ধরনের ডাইংটা সাধারণত হয় কিসে, ডিসপার্স ডাই অথবা স্ট্রেট ডাইং এর ক্ষেত্রে, বা এই ধরনের আইসোথার্মটা ফলো করে। নাও ল্যাংমুইর আইসোথার্ম দেখো, ল্যাংমুইর নামক আরেকজন বিজ্ঞানী, তিনিও ডাইসের এই ফিনোমিনাটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা ফিনোমিনাটা সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন যে the Langmuir isotherm applies the adsorption on specific sites in the solid of the how there are often only a limited number. কি বলছে আমরা একটু দেখি। Langmuir isotherm applies adsorption on specific sites, একটা নির্দিষ্ট সাইটে অফ সলিডের, which there are often only a limited number, যেখানে আমি যদি একটু বলি যে এটা এটা সারফেস এরকম উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু আছে, ওকে। এখন আমি এখানে কি দিব, পানি দিব। তো পানি দিলে পানিটা কোথায় যাবে, আমার যে নিচু জায়গাগুলো আছে শুধুমাত্র ঠিক সেখানেই কিন্তু আমার পানিগুলো যাচ্ছে, অন্য কোথাও কিন্তু সে থাকছে না। তো ল্যাংমুইর আইসোথার্ম সেরকমই বলছে যে ডাই মলিকুল গুলো যে ফাইবার সারফেসে যুক্ত হবে, তো সেই যুক্ত হবে কোথায়, একটা স্পেসিফিক সাইটে বা এরকম গর্তে, যেখানে যেটা কি হুইচ দেয়ার আর অফেন অনলি এ লিমিটেড নাম্বার, এবং সেটা অবশ্যই লিমিটেড, ওকে, যতটুকু চাইবে ততটুকু হবে এরকমটা নয়। Such situation exists a dyeing with nylon with simple acid dyes and ion exchange mechanism. তো নাইলনের ক্ষেত্রে আমরা দেখি যে নাইলনের চাইলেও কিন্তু বেশি পরিমাণে ডাই ডার্ক শেড অবটেইন করা সম্ভব হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে নাইলনের ক্ষেত্রে এরকম স্পেসিফিক সাইটস রয়েছে, অর্থাৎ স্পেসিফিক ডাই অ্যাটাচমেন্টের বা ডাই ঢোকানোর জন্য কিছু সাইট রয়েছে, যে সাইটগুলো একটা নির্দিষ্ট সময়ের পর বা একটা নির্দিষ্ট মোল পার গ্রামে ডাইং করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো তারপরে যতই ডাই কনসেন্ট্রেশন বাড়ে, যাই করি না কেন, যখন এই যে নিচু জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে তখন আর কোনো ডাই সেখানে যাবে না। So this counter ion is associated with alkyl ammonium group and nylon, and under weakly acidic condition exchange di-anion. The rate of desorption depends on the fraction of the occupied and unoccupied side. আসতেছে এই জিনিসে। তাহলে ল্যাংমুইর ইকুয়েশনটা কি বলছে, অ্যাবজর্পশন আইসোথার্মটা কি বলছে, যে ল্যাংমুইর আইসোথার্মটা বলছে যে স্পেসিফিক সাইডস অফ এ সলিড, একটা সলিডের কি স্পেসিফিক সাইডে শুধুমাত্র ডাইমলিকুল গুলো ডিপোজিট হবে, যখন এই স্পেসিফিক সাইডটা শেষ হয়ে যাবে তখন স্যাচুরেটেড হয়ে যাবে, তখন আর কোনো ডাইমলিকুল প্রবেশ করবে না। যার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিমার্কেবল এক্সাম্পল হচ্ছে নাইলন ডাইং। তো নাইলনের স্পেসিফিক সাইট রয়েছে এবং যার ফলে আর বেশি কোনোভাবেই সেটাকে ডাইং করা যায় না, সে কারণেই নাইলনের শেডটা সাধারণত ডার্ক শেড ডাইং করা যায় না। সো দ্য রেট অফ ডিসঅর্পশন মানে ডাই বেরিয়ে যাওয়া ডিপেন্ডস অন দ্য ফ্র্যাকশন অফ দ্য অকুপাইড সাইড CCM ম্যাক্স। অকুপাইড এবং আনঅকুপাইড কথা এখানে আসতেছে। অকুপাইড কি, মনে করো এরকম অনেকগুলো গর্ত ছিল, তো সবগুলা গর্তই যদি যখন ডাই দিয়ে পূর্ণ হয়ে যাবে তখন সেটা সবগুলো অকুপাইড, তাই না? তাহলে আনঅকুপাইড কি, বাকি যেগুলো থাকবে। সো এখানে বলা হচ্ছে the rate of desorption depends only the fraction of the occupied site CF max by C max মানে maximum. The rate of the adsorption on the diameter fiber solution however depends on the fraction of the unoccupied site. তাহলে unoccupied কোনটা হবে, CF যদি occupied হয় তাহলে টোটাল নাম্বার অফ, মনে করো এখানে টোটাল নাম্বার অফ সাইটস রয়েছে 1, যতগুলো গর্ত বা ফাঁকা জায়গা রয়েছে সেটা 1, তাহলে সেখানে অকুপাইড যতগুলো ভরাট হয়েছে সেটা হচ্ছে CF, তাহলে আনঅকুপাইড কোনটা 1 minus CF and the concentration of the dye solution in the CF. So at equilibrium two opposite rates are equal and সমান। তো দেখো আমাদের যে অকুপাইড সাইড এবং আনঅকুপাইড সাইড CMI max এবং C1 by CMI max মানে টোটাল থেকে যতটুকু অকুপাইড হয়েছে সেটা বাদ দিচ্ছি, তাহলে দুটোই কি পরস্পরের সাথে বলছে সমান। সো আমার
না, ল্যাংমুইর ইকুয়েশনটা বলছে যে আমার অনলি শুধুমাত্র যে সমস্ত জায়গাগুলো আছে সেখানেই হবে। তো সেটাই অকুপাইড সাইড এবং আনঅকুপাইড সাইড, অর্থাৎ যখন এই দুটো বন্ধ হয়ে যাচ্ছে তখন আর কোনো ডাই সেখানে প্রবেশ করতে পারছে না। তো এখানে আমরা যদি সেটার একটা গ্রাফিক্যাল অবস্থা দেখার চেষ্টা করি, যে একটা সার্টেন টাইম সেখানে আর কোনো ফাঁকা জায়গা থাকছে না এবং কোনো ডাই সেখানে প্রবেশ করতে পারছে না। তো সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, যে সি বাই সি ম্যাক্সটাকে যদি কমন নিয়ে থাকে কে সি বাই এস বাই ওয়ান প্লাস কে সি এক্স, আমরা যদি ক্যালকুলেশন করি কে বাই কে ওয়ান মাইনাস ওয়ান, আমরা যদি বের করি দ্য গ্রাফ and সি বাই সি ল্যাংমুইর আইসোথার্ম and becomes, এত দূর লাগবে না, তো ওইটুক জানলেই হবে। তারপরও একটু আমরা দেখি the maximum number of sides in the fiber give the determination from the slope of the linear c by cs. cs মানে কি সলিউশন, আর cf মানে কি ফাইবারে কতটুকু ডাই আছে। according to the equation cs by cf is equal to cs by c maximum plus 1 by kc maximum. ওকে, এটারই একটু দেখানোর চেষ্টা করেছি যে এ ধরনের সাধারণত হয়। এটা উলের ল্যাংমুইর আইসোথার্ম উলের ক্ষেত্রে দেখানো হয়েছে। তাহলে ল্যাংমুইর আইসোথার্মটা কি বলছে, আবার যদি বলি যে স্পেসিফিক সাইট ক্লিয়ার কভার হলে সে আর ডাই নেবে না। ওকে, নাও ফ্রেন্ডলিস আইসোথার্ম। ফ্রেন্ডলিস আইসোথার্মটা কি বলছে, যে ফ্রেন্ডলিস আইসোথার্ম applies to the situation where the dye absorption onto the fiber is not limited by a number of specific absorption sites and fiber does not become saturated with dye. হয় না আমাদের এরকম যে প্যাড ভর্তি থাকার পরও খাইতে ইচ্ছে করছে, ফ্রেন্ডলিস বলতেছেন যে না, এরকম কোনো স্পেসিফিক সাইট নাই যে সেগুলো বন্ধ হলে ফাইবার আর ডাই নিবে না। বলা হচ্ছে আইসোথার্ম অ্যাপ্লাইজ টু দ্য সিচুয়েশন হোয়ার দ্য অ্যাবজর্পশন onto the fiber is not limited by a number of specific absorption sites. তিনি বলছেন যে না, এরকম কোনো লিমিটেশন নাই, ফাইবার কখনোই does not become saturated with dye, ফাইবার কখনোই ডাই দ্বারা স্যাচুরেশন হবে না। হ্যাঁ, যে আমরা রিঅ্যাক্টিভের ক্ষেত্রে দেখি যে ডাইং করার পরেও স্যাচুরেশন লেভেলের পরেও কমতেছে, কিন্তু সেটা হচ্ছে যে ডাই তো নিতেছে, সে একটা মলিকুল হলেও তো সে নিতেছে, অর্থাৎ এটা শেষ এখনো করা যাচ্ছে না, যে কত টাইম পর্যন্ত দেখবো আসলে কতক্ষণ চলবে। তো এই যে সেজন্যই সেটা প্রমাণ করে যে ফ্রেন্ডলিস আইসোথার্ম কি বলছে, যে এটা কখনো সাইট দিয়ে নয় এবং ডাই বিকাম, অর্থাৎ কি একটা মলিকুল হলেও ডাই ফাইবার নিতেছে। তো সেটাকেই ফ্রেন্ডলিস বলছে যে না, ডাই কখনোই এরকম স্পেসিফিক সাইট দ্বারা ডিপোজিট হয় না এবং সে কখনোই স্যাচুরেট হয় না। So imperial equation isotherm is CF in fiber is equal to KCS, কতটুকু সলিউশনে আছে বাই ইনফিনিটি, সি দিয়ে কি সলিউশনে ইনফিনিটি, সো এটাকে লক করলে যা হয়। So where k is the constant and exponent and after that has a value of 0.5 on the anionic dyes of the cellulosic fiber, k এর ভ্যালু। ওকে, তো এখানে বসিয়ে আমরা সেটার মান পেতে পারি। সো অ্যানায়নিক ডাইসের ক্ষেত্রে সাধারণত ফ্রেন্ডলিস আইসোথার্মটা ফলো করে। তাহলে আজকে আমরা তিনটা আইসোথার্ম এখানে দেখলাম। সেই তিনটা আইসোথার্ম হচ্ছে, প্রথমত আমাদের ছিল ফ্রেন্ডলিস আইসোথার্ম। ফ্রেন্ডলিস আইসোথার্মটা কি বলছে, আমি যদি এখানেই আলোচনা করি, তো ফ্রেন্ডলিস আইসোথার্মটা বলছে যে যে পরিমাণ ডাই, ফ্রেন্ডলিস আইসোথার্মটা বলছে কি, যে পরিমাণ ডাই সলিউশনে আছে, ডাই ইন সলিউশন, যে পরিমাণ ডাই সলিউশনে আছে এবং যে পরিমাণ ডাই ফাইবারে গেছে সেটা কি সমান, অর্থাৎ সিএস প্রপোর্শনাল টু সিএফ, মানে এখানে কমলে এখানে বাড়বে, তাই না? তো সলিউশন থেকে ফাইবারে গেলে তো সলিউশনে কমবে, ফাইবারে বাড়বে, এবং একটা পর্যায়ে সেটা স্যাচুরেশন হচ্ছে, তখন আর সে কোনো ডাই নিচ্ছে না। এটা নরমালি বলতেছে ফ্রেন্ডলিস। তারপর বিজ্ঞানী ল্যাংমুইর বলছেন যে না, ডাইটা একটা স্পেসিফিক সাইটে নিবে, স্পেসিফিক সাইটস অনুসারে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেগুলো ফিল আপ হয়ে গেলে সে আর ডাই নিবে না। তিনি তার উদাহরণ দেখিয়েছেন নাইলনের ক্ষেত্রে। আবার প্র্যাকটিক্যালি ফ্রেন্ডলিস বলছেন যে না, এরকম কোন স্পেসিফিক সাইটেড কিছু নাই, ডাই এরকম কোন স্পেসিফিক সাইট মেনে ডিপোজিট হচ্ছে না, তিনি ডাই কখনোই এরকম স্যাচুরেটেড হবে না ফাইবার, সে একটা মলিকুল হলেও নিতেই থাকবে। ওকে, সেজন্য আমরা এখানে কে ইনফিনিটি দিয়ে প্রকাশ করছি। ওকে, এই ছিল আমাদের তিনটা ইকুয়েশন বা অ্যাডজর্পশন আইসোথার্ম, অর্থাৎ ডাই কিভাবে ফাইবার সারফেসে ডিপোজিট হবে সেটার কিছু প্রবাবল। এছাড়াও আমাদের আরো কিছু আইসোথার্ম রয়েছে।
ওকে, তো সেগুলা চাইলে জানা যেতে পারে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ডাই এগ্রিগেশন। এগ্রিগেশন শব্দের অর্থ আমরা জানি যে জমাট বাঁধা, তাই না? তো দলা পাকানো যেটাকে বলা হচ্ছে যে ডাই self association in the solution is called aggregation. In general, the term aggregation is used for the dye interaction and the dye dissociation from the interaction of the dyes that compound the polymers. Key used in dye interaction, dye interaction and association for interaction dyes with the compounds with the polymer. কি হচ্ছে dye যখন একসাথে কি থেকে থেকে জমাট পাকাচ্ছে বা কি হচ্ছে একসাথে গুলানোর পর, তোমরা যদি এরকমটা ল্যাবে লক্ষ্য করবা কিনা জানি না, আমি যখন হাই কনসেন্ট্রেশনের ডাই গুলাইতে যাই, অল্প পানিতে বেশি ডাই ফ্যাক্টরি ল্যাবে, তো তখন দেখা যায় যে ডাইটা জমাট বেঁধে যায়, গুলতে চায় না, ঠিক আছে? বা এই যে এই ধরনের কন্ডিশনটা যখন সৃষ্টি হয় সেটাকে আমরা ডাই এগ্রিগেশন বলছি। তো ডাই এগ্রিগেশন কি বলছে যে জেনারেলি ডাই মলিকুলস এগ্রিগেট ইন aqueous solution at room temperature and to an extent depends on size of the molecules and the solubilizing groups in the dye molecules, এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে। So in dye aggregation the multiple equilibrium need to be considered and diametric trimetric aggregates are formed, কতগুলা মলিকুল একসাথে যুক্ত হবে তার কোনো ইয়ে নাই। So generally the dyes remain to tend to remain extracted in the powder form, but in aqueous solution individually dye molecule attack one top to another and aggregated. The dye degradation aggregation prevents the dye molecules from diffusion into the fiber pores and hence the causes dye wastage in the dye and absorb and monomeric and from the decrease with the dye. বিষয়টা কি হচ্ছে, যদি কমে যায় অর্থাৎ এগ্রিগেট হয়ে যায় তাহলে তো সেটা আর ডাই ফাইবারের ভিতরে ঢুকতে পারছে না, ফাইবারের ভিতরে ঢুকলে সেটা ডাই ওয়েস্টেজ হচ্ছে এবং এই যে ডাই এগ্রিগেশনটা, তাহলে এটা তো পুরোটাই অপচয় আমাদের। সো এখানে আমরা কিছু ডাই মলিকুল দেখতে পাচ্ছি ইন পাউডার ফর্ম, পাউডার ফর্মে কিন্তু তারা সেপারেট থাকে, কিন্তু যখনই একুয়াস ফর্মে যাচ্ছে তখন তারা আয়োনাইজ, যেহেতু পোলার, তো তারা সব এগ্রিগেটেড। এখানে কি যে ডাই আয়োনাইজ ইন এগ্রিগেট এন্ড আয়োনাইজ সিঙ্গেল মলিকুল, আয়োনাইজ হয়ে তারা ইন্ডিভিজুয়াল ডাই মলিকুল ডিফিউজ ইনটু দা ফাইবার পরে হয়, কিন্তু যেহেতু আমাদের একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে নিজেদের ভিতরে, তখন আসলে তারা পরে ছুটতে চায় না। তো ছুটতে না চাইলে তো আমরা কি হাত দিয়ে ছুটাই ছুটাই ডাই ভিতরে ঢুকাই দিব? এরকমটা তো পসিবল না। ওকে, কেন হয় ডাই এগ্রিগেশনটা? বলা হচ্ছে যে causes of dye aggregation, dye molecule consist of hydrophobic aromatic protein and polar groups, এগুলো থাকে, and polar groups are responsible for their water solubility. When dyes are dissolved in water, a new interface is created between the hydrophobic, কি ভালো করে শুনি কি বলছে, যখন when dyes dissolve in water, a new interface is created between the hydrophobic portion of dye and the water. Dye can cause reduce the size of interfacial water by overlapping of the hydrophobic area and there will be tendency to aggregate. আমরা মিসলি পড়েছি না, মিসলির মতোই তখন কি করছে ডাই এরকম টেন্ডেন্সি শো করছে, হাইড্রোফোবিক সাবস্টেন্স এরিয়াগুলি সেরকম টেন্ডেন্সি শো করছে অ্যাগ্রিগেট হওয়ার। Usually linear and planar dye molecule should tend to stick to one another and with ionized group arranged so that give minimum free energy condition causes aggregation. Aggregation dimmer a more obvious aromatic ring system and absorb van der Waals force because the distance between anionic charge, একই সাথে anionic charge form করছে, তারপর তাদের physical interaction বাড়ছে, হ্যাঁ, as the dye concentration is increased there will be increased the tendency for the trimers and tetmers to become etc formed. যখন কাছাকাছি অর্থাৎ কম সলিউশনে অর্থাৎ অনেক বেশি ডাই, তারা কি তখন বাংলাদেশে কি হয় অনেকজন হলেই তো একসাথে আমরা বসে যাই, গল্প করি, আড্ডা দেই, তো যখন এরকম কম সলিউশনে অনেকগুলো ডাইমলিকুল আছে তখন ট্রাইমার্স, টেটমার্স ইত্যাদি ফর্ম করছে। সো এই টেন্ডেন্সি ফর এগ্রিগেশন অফ কালার ইনস্টেড অফ ক্যাটায়ন অ্যানায়নের কারণেও কিন্তু আমার এই ডাইটা ফর্ম করছে। তারপর প্রথমে যেটা দেখলাম যে হাইড্রোফোবিক হাইড্রোফিলিক সাইট মিসলি, তার জন্য হচ্ছে, অনেকগুলো রয়েছে। তো বলা হচ্ছে এগ্রিগেশন ইজ এক্সপেক্টেড ফর unusual structure water when the new interface is formed dissolved dye molecules, the water molecule adjacent with the hydrophobic portion of the iceberg type structure and reduce the entropy. এন্ট্রপিটা কমাচ্ছে কিভাবে? দেখো আমরা অনেক সময় ধারণা ভুট্টার ছাতু খাইছে কখনো, ভুট্টার ছাতুতে যখন পানি ঢেলে দাও তখন পানিগুলো ছড়ে চলে যায়, অর্থাৎ পানির সাথে মিশতে চায় না। তো ডাইও কিন্তু এ ধরনের নেচার দেয় বা হাইড্রোফোবিক টেন্ডেন্সিটা শো করে, যে কি বলা হচ্ছে পোর্শন আইসবার্গ টাইপ স্ট্রাকচার অ্যাকম্পানিড বাই রিডাকশন অফ এন্ট্রপি, তো ডাইয়ের যে এন্ট্রপি সেটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। ওকে, during the aggregation energy will be gained both from reduction in the interfacial energy and for melting the iceberg structure.
So due to the long aliphatic chains misli spheral from the sulfonic acid group are exposed on the surface sphere form korbe. Calculation show that the below concentration 10 to the power 5 mole only monomer exist and 10 to the power 12 mole per liter various high aggregated. এটা হচ্ছে লিমিট, এর নিচে মনোমার এক্সিট করবে বেশি দিলে। So increase the temperature result the increase the value of the aggregation constant as expected as entropy person. তো টেম্পারেচার বৃদ্ধি করলে এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। So higher ionic strength causes more dominant ionic diaggregation. তো আয়নিক স্ট্রেন্থ যত বেশি হবে তাহলে তো সেটা হতেই চাইবে। ওকে, তো অনেকগুলো কারণ দেখলাম আমরা আমাদের ডাই এগ্রিগেশনের। তো সমাধানটা কি? তাহলে সেই কারণগুলো সমাধান করতে হবে যে প্রথমত বাই অ্যারাইজিং দ্য টেম্পারেচার অফ দ্য ডাইবাথ। আমরা যদি ডাইবাথের টেম্পারেচারটা বাড়াই তাহলে কি হবে? ডাইমলিকুল গুলো ছুটাছুটি করবে, ছুটোছুটি করলে সেগুলো আর তো হতে পারছে না। তারপরে যদি স্টিরিং দেই, নাড়াই আমরা, তাহলে নাড়াইলে আমাদের কিন্তু ডাইমলিকুল গুলো আর এগ্রিগেট হচ্ছে না। এন্ড নেক্সট লিবারেশন and existence of the monomer by circulation or stirring and keep concentration below 10 to 5 mole per liter dye. আমরা যদি লো কনসেন্ট্রেশন রাখি তাহলে সেটা এগ্রিগেট হওয়ার কোনো চান্স পাবে না। ওকে, সো এই পর্যায়ে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথমত ছিল আমাদের অ্যাডজর্পশন আইসোথাম। সো অ্যাডজর্পশন আইসোথামটা কি বলছি আমরা? অ্যাডজর্পশন আইসোথামটা বলছি যে ডাইমলিকুল গুলো কিভাবে কত সময়ে কেমন করে ডিপোজিট হবে ফাইবার সারফেসে, সেটার যে আইসোথাম সেটাকে আমরা অ্যাডজর্পশন আইসোথাম বলছি। ওকে, তো এটা তিন ধরনের অ্যাডজর্পশন আইসোথাম হয়: নার্নস আইসোথাম, ল্যাংমুইর আইসোথাম, ফ্রেন্ডলিস আইসোথাম। নার্নস আইসোথাম বলছে যে এটা পরস্পরের ফাইবারের ডাইয়ের পরিমাণ in solution to fiber is পরস্পরের প্রপোর্শনাল। মানে হচ্ছে ফাইবারের যত যে পরিমাণ ডাই যাবে সেটা সলিউশন থেকে হারাবে, তাহলে সলিউশনে হারানোর রেট এবং ফাইবারের পাওয়ার রেট প্রপোর্শনাল। খুবই সত্য। এবং সেটা যখন স্যাচুরেশনে যাবে তখন আর কোনো ডাই আদান প্রদান হবে না। ল্যাংমুইর বলছে যে না, কোনো স্পেসিফিক সাইট থাকছে, সেটার যে ফাঁকা জায়গা থাকছে সেখানেই শুধুমাত্র ডাইমলিকুল গুলো যাচ্ছে, সেগুলো চলে গেলে আর কখনো সেটা ডাইমলিকুল নিবে না। তো আমরা নার্নস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ডিসপার্স ডাই এবং এসিটেড ফাইবারের কথা বলেছি। ল্যাংমুইর ইকুয়েশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রমাণ হিসেবে নাইলন ফাইবারের কথা বলা হচ্ছে। এখানে যে দুটো সূত্র বলা হচ্ছে যে অকুপাইড সাইড এবং আনঅকুপাইড সাইড। অকুপাইড সাইড মানে যেটা কভার করছে এবং আনঅকুপাইড সাইড সেটারই যে রিলেশনটা সেটা দেখানোর চেষ্টা করছি। ওকে, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে অল আর ইকুয়াল, যে অকুপাইড এবং আনঅকুপাইড সাইড ইকুয়াল, অর্থাৎ এটা হলে আর তারপরে সে নেবে না। এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে যে ফ্রেন্ডলিস আইসোথার্ম। সেই ফ্রেন্ডলিস আইসোথার্মে আমাদের কি হচ্ছে যে ডাইটা কখনোই আমাদের কি হচ্ছে হচ্ছে না, অর্থাৎ স্যাচুরেশনে যাচ্ছে না, অর্থাৎ সে ডাই কতক্ষণ ডাই নিতে থাকবে আমরা জানি না, ইনফাইনিট টাইম। এবং সর্বশেষে যেটা ছিল ডাই এগ্রিগেশন, একসাথে যুক্ত হওয়া কেন হচ্ছে, নানাবিধ কারণ। তারপরে রয়েছে প্রিভেনশন। তো প্রিভেনশন দিয়েই আজকে আমাদের লেকচার এখানেই শেষ।